প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নিত্য নতুন আরেকটি প্রতিবেদন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমি সর্বক্ষণেই কামনা করে থাকি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা হচ্ছে এখন বৈশাখ মাসের দিন শিলাবৃষ্টি হয়। দিনে শিলাবৃষ্টি হলে কি করণীয়, রাতে শিলাবৃষ্টি হলে কি করণীয়। রাতে শিলাবৃষ্টি হইলে এটার একটা নিয়ম আছে, এটা মানতে হবে যদি যাদের কামার আছে। আর দিনের বেলা যদি শিলাবৃষ্টি হয় তাহলে কি করণীয় এটা জানতে হবে। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকার জন্য অনুরোধ রইল। যাই হোক, মূল কথায় আসা যাক। দিনের বেলায় হাঁস ছাড়ার পরে অবশ্যই লক্ষ্য রাখতে হবে দিনের কোনো হাঁস ঘর থেকে বের করার পর আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে দিনের অবস্থান। দিন যদি অন্ধকার হয়ে যায় তাহলে হাঁসকে অবশ্যই কামার ঘরের পাশাপাশি নিয়ে আসতে হবে। এর দুইটা কারণ। একটা কারণ হচ্ছে প্রচুর পরিমাণে যদি ঝড় চালায় তাহলে হাঁসের ক্ষতি হইতে পারে। আর যদি শিলাবৃষ্টি হয়, শিলাবৃষ্টি হইলে শিলা যদি মাথায় পড়ে তাহলে হাঁস মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই জন্যেই শিলাবৃষ্টি হওয়ার পূর্ব মুহূর্তে অর্থাৎ দিন খারাপ করলেই হাঁসকে কামার ঘরের পাশাপাশি নিয়ে আসতে হবে। এতে করে হাঁসের আত্মরক্ষার ব্যবস্থা করতে হবে, হাঁস মারা যাবে না। আর যদি শিলাবৃষ্টির মধ্যে হাঁসকে বাহিরে রাখেন আর শিলাবৃষ্টি পড়ে, বড় ধরনের শিলা যদি পড়ে, তাহলে যে কোনো সময় পুরা খামার মারা যেতে পারে বা ধ্বংস হয়ে যেতে পারে। এই ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য শিলাবৃষ্টি শুরু হওয়ার পূর্ব মুহূর্তে আপনি আপনার খামারকে সেভ করতে বাধ্য হবেন বা সেভ করবেন। যদি সেভ না করেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। এই গেলে একটা বিষয়। 2 নম্বর বিষয়, যদি শিলাবৃষ্টি হয়, শিলাবৃষ্টি হওয়ার পরে যে পানিটা থাকবে, শিলা পড়ার পরে কিন্তু পানিটা ভীষণ ঠান্ডা থাকে। ওই ঠান্ডা পানিতে খুব কম নামাইতে হবে। লক্ষ্য রাখতে হবে 2-4-5 মিনিট পানিতে থাকবে, থাকার পরে হাঁসটাকে যেন শুকনো স্থানে তোলা হয়। না হইলে বেশি ঠান্ডা লাগার কারণে বা শিলাবৃষ্টির পানিতে রাখার কারণে হাঁসের গায়ে সর্দি লাগতে পারে। যদি সর্দি লাগে তাহলে আপনার বাচ্চার ক্ষতি হবে। আর এখন শিলাবৃষ্টির পানিতে বা ঠান্ডাজনিত কারণে যদি সর্দি লাগে তাহলে হাঁসের ভীষণ সমস্যা হবে। সর্দি কিন্তু 2টা কারণে লাগতে পারে। অতিরিক্ত পানি ঠান্ডার কারণে, শিলাবৃষ্টির কারণে, আর একটা হচ্ছে অতিরিক্ত গরমের কারণে। যদি সর্দি লাগে তাহলে আপনার হাঁস বাঁচানো কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়াবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই বিষয়টা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে, শিলাবৃষ্টির বিষয়টা। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে রাতের বেলায় যদি শিলাবৃষ্টি হয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে রাতের বেলায় শিলাবৃষ্টি হয়েছে কি না। আর হওয়ার পরে দিনে যদি রুদ্র না উঠে তাহলে অবশ্যই ঠান্ডা পানিতে নেওয়া যাবে না। ঠান্ডা পানিতে নিলেই সর্দি আসতে পারে। এই সর্দির হাত থেকে বাঁচার জন্যই আপনি পানিতে খুব কম সময় রাখবেন। আর দিনে যদি আপনি মনে করেন যে না রুদ্র উঠছে, চড়া রুদ্র, তাহলে আপনি পানি গরম হবে, পানিতে নিতে পারেন, সমস্যা হবে না। আর অতিরিক্ত রুদ্র যখন থাকবে তখন অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে সর্দি আছে কি না হাঁসের। যদি সর্দি থাকে তাহলে রুদ্রে নেওয়া যাবে না, আর সর্দি না থাকলেও রুদ্রে নেওয়া যাবে না। এই বিষয়গুলি যদি আপনি লক্ষ্য রাখতে পারেন তাহলে খামারের থেকে আপনি রক্ষা পাবেন, বাঁচবে এবং লাভবান হবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, দিনে শিল পড়ার যে বিষয়টা এটা আপনাদের সাথে শেয়ার করলাম। রাতের যে শিল পড়ার বিষয়টা, এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কোনো অবস্থাতেই ঠান্ডা পানিতে নেওয়া যাবে না, এবং শিল পড়া পানি কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে। শিল পড়ার পর দিয়েই পানির মধ্যে নেমে দেখবেন আপনি পানির
সেলসিয়াস কত থাকে, খুব কম থাকে, ঠান্ডা থাকে। ঠান্ডা থাকার কারণে হাঁসের সর্দি লাগতে পারে। আর এই জন্যে আপনার করণীয় বিষয়গুলি আমি উল্লেখ করলাম। একটা বিষয়, 2 নম্বর বিষয়, হাঁস যত সকালে ছাড়বেন ততই ভালো। কখনোই ঘরে আটকিয়ে রাখা যাবে না। যদি আটকায় রাখেন সকাল সময়, তাহলে সমস্যা হবে হাঁসের। সকাল সময় ছাড়তে হবে, প্রয়োজনে পরে আবার দুপুর সময় আনতে হবে। এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখতে হবে। আরেকটা বিষয়গুলি, ঘরে তোলার পূর্ব মুহূর্তে আজকে অবশ্যই পানিতে এইভাবে কিছুক্ষণ নামিয়ে রাখবেন। তারা পরিমাণ মতো পানি খাবে, পাকা টাকা পরিষ্কার করবে, কাদা থাকলে কাদাগুলি পরিষ্কার করবে। পরিষ্কার করার পরে আবার তুলবেন, ঘরে তুলে নেবেন। এতে করে আপনার সবচেয়ে ভালো হবে। এই গেল একটা বিষয়। আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি। সেই বিষয়টা হচ্ছে, এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে দানাদার খাদ্য ধান আছে, কিন্তু ধান খাওয়ার পাশাপাশি আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সবুজ ঘাসের বিষয়টা। কোনো না কোনোভাবে ধানের ফাঁকে ফাঁকে সবুজ ঘাস খাওয়াতে হবে, তাহলে তাপমাত্রা বজায় থাকবে। এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। এই বিষয়গুলি যদি মাথায় রাখেন, তাহলে কামার জগতে বা কামার সেক্টরে আপনি লাভবান হতে পারবেন। এখন বলতে পারেন আপনি কি এইগুলি রক্ষণাবেক্ষণ করেন কিনা। আমি যতটুকু সম্ভব, আমি নতুন পরিবেশের সাথে, নতুন সমস্যার সাথে প্রতিনিয়তই আমার ওই যুদ্ধ করতে হয়। আর যখনই আমি যে সমস্যাগুলি পড়ি, আর এই সমস্যাগুলি বা বিষয়গুলি আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। যদি কারো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখবেন এবং লক্ষ্য রাখবেন। এতে করে আপনার খামারের ভালোই হবে। আর একটা বিষয়, অনেকেই আমাকে প্রশ্ন করেন যে এগুলি কিন্তু বাচ্চা, এই সবগুলি কিন্তু বাচ্চা। আমার এখানে যেগুলো আসতে আছে, বড় হাঁসটা আছে আর একখানে, আমি দেখাইতেছি পরবর্তী একটা ভিডিওতে। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমি সিলেট কোন এলাকায় খামারটা আমি রাখি। মূলত বিষয়টা হচ্ছে, নেত্রকোনা জেলার শেষ প্রান্ত আর সুনামগঞ্জ জেলার শেষ প্রান্তে কিন্তু আমার বাসস্থান। আমি নেত্রকোনা জেলার একদম পূর্ব প্রান্তে মোহনগঞ্জ উপজেলায় বসবাস করি। আর এইখানে একটা খামার রাখি আমি বারহাট্টা উপজেলায়। এইখানে খামার আমার একটা আছে। আর একটা খামার আমি রাখি সবসময় সুনামগঞ্জ জেলার পশ্চিম প্রান্তে, থানা যেটা ধর্মপাশা উপজেলা, ধর্মপাশা উপজেলার প্রান্তে আমি খামারটা রাখি। এই 2টা খামার আমার 2 জায়গায় আছে। এই 2 জায়গায় রাখতে হয় খাদ্যের কারণে, বাসস্থানের অভাবে। কারণ এক জায়গায় রাখলে কিন্তু সবগুলো সমস্যা হয়ে যাবে, এক জায়গায় রাখা যায় না। আর এক জায়গায় যদি রাখি, তাহলে খাদ্য সংকট দেখা দিবে। এই খাদ্য সংকটের কারণেই এক জায়গায় আমি রাখি না। আলাদা আলাদা যদি খামার রাখা যায়, যে কোনো রোগ ব্যাধি আক্রমণ করতে পারে না। আর অল্প পরিমাণ হাঁস রাখলে সুবিধা বেশি, কারণ যত্নের ত্রুটি ঘটে না। এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। কারণ একসাথে যদি আপনি 1000 একসাথে রাখেন, 500 একসাথে রাখেন, তাহলে হয়তো বা খাদ্যের সংকট দেখা দিতে পারে, স্বাস্থ্যহানি করতে পারে, ডিমেও আসবে দেরিতে, স্বাস্থ্যের অবনতি হবে। তাহলে সুন্দরভাবে পরিচালনা করার জন্যই আলাদা আলাদাভাবে করে রাখবেন। এতে করে দেখবেন আপনার ভালো হবে। আর এখন যেহেতু খাদ্য আছে, এখন একসাথে করা যায়, তবে একসাথে হবে আর কয়েকটা দিন পরে। পানি যখন এই পরিমাণে বেশি হয়ে যাবে, হাওয়ার টাওয়ার ভরে যাবে, তখন কিন্তু আপনি একসাথে করতে পারবেন। তখন একসাথে করলে কোনো সমস্যা হবে না। এই বিষয়গুলি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা খামার করছেন, যদি বেশি হাঁস থেকে, অবশ্যই অবশ্যই তাদেরকে একটু আলাদা আলাদাভাবে রাখতে চেষ্টা করবেন। আলাদাভাবে যদি রাখেন, তাহলে অবশ্যই দেখবেন আপনার খামারের রোগ ব্যাধি আক্রমণ করবে কম, স্বাস্থ্য ভালো থাকবে, খাদ্য খাবে প্রচুর পরিমাণে, আপনার সুবিধা হবে। অনেকেই আমার নাম্বার চান বা যোগাযোগ করতে পারেন না, বলেন। অনেক জায়গা থেকে নাম্বার সংগ্রহ করে বলে আমাকে বলেন যে আপনার নাম্বার পাই নাই। যারা ভিডিওগুলি দেখছেন, তারা আমার ডিসক্রিপশনে যাবেন,
আমার চ্যানেলের ডিসক্রিপশনে আমার দুইটা নাম্বার দেওয়া আছে, একটা বাংলা লিঙ্ক, একটা গ্রামীণ। বাংলা লিঙ্ক ফোন দিয়ে আমি কথা বলি, আর গ্রামীণ ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে এবং ইমো বা টুইটারে আমি কথা বলে থাকি, বা মেসেজ দিতে পারেন। আর গ্রামীণ নাম্বারে কেউ কল দিবেন না, এটা আমার অনুরোধ। যাই হোক, কারো যদি কোনো সমস্যা থাকে প্রশ্ন করবেন, উত্তর পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।